So this is the last part of the prologue. আজকে প্রলগ কবিতাটা আমরা লাস্ট পার্ট আজকেই শেষ করার একদম চেষ্টা করব। তো চলো শুরু করা যাক বাবা। বাট when দেখো এই কবিতাটা কিন্তু লিখছে a woman who is already tattered by the society, যে অলরেডি কিন্তু এই সমাজের দ্বারা ভারাক্রান্ত, এই সমাজের যন্ত্রণা সে সাফার করেছে। So this woman, the poet, is actually oppressed by the patriarchal society. উনি বলছেন, but my wandering eyes and envious heart. Let everyone join kindly. But my wandering eyes and envious heart, great butters sugared lines to but read over. মানে একজন মহিলা যিনি এত যন্ত্রণা সাফার করেছেন তার কবিতা কিন্তু, তোমাদের এই কবিতার টোনটাও কিন্তু সেরকম হতে হবে। এই কবিতার টোনটা হাম্বল প্লাস স্যাটারিক। But when my wandering eyes and envious heart, ভালো করে বোঝো, এখানে দুটো শব্দের কথা বলছে, হার্ট আর এনভি। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো ঠিকঠাক? ওকে ওকে, দেখো when my, আমার, মানে কবিতাটা কিন্তু লিরিক বলেই মাই মানে পার্সোনাল এক্সপ্রেশন দিচ্ছে। লিরিক কাকে বলে? পার্সোনাল ইমোশন থেকে যখন কোনো কবিতা লেখা হয়। সো বাট when my wandering eyes, ওয়ান্ডারিং মানে কি? অবাক হওয়া, তার মানে অ্যাডমিরেশন বা প্রশংসা। লিখে নেবে, খাতা পেন ইউজ করবে সবাই। বাট when my wandering eyes and envious heart, আচ্ছা envious মানে কি? envious মানে জেলাস, হ্যাঁ ঈর্ষা বা জেলাসি, ভেরি গুড, জেলাস। আচ্ছা এবার দেখো, বাট when my wandering eyes, আরে আমার চোখটা কি ওয়ান্ডারিং মানে অবাক হচ্ছে জানো, এবং কি হচ্ছে? দুটো ফিলিং হচ্ছে তার, একটা হচ্ছে অবাক হচ্ছে আর একটা হচ্ছে জেলাস হচ্ছে। কোন দিকে জানো? পরের লাইনে কি বলবে? পরের লাইনে কি বলবে? গ্রেট বার্টাস, পরীক্ষায় কিন্তু এটা এসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বার্টাস কে? বার্টাস কে? মনে রাখবে বার্টাস হচ্ছে, একটু লিখে রাখবে খাতায়, বার্টাস, আমি একটু লিখিয়ে দিচ্ছি তোমাদের। বার্টাস লেখো, বার্টাস বলে লিখে রাখো। মনে রাখবে বার্টাস was a famous French poet. Okay, a famous French poet, একজন বিখ্যাত ফ্রেঞ্চ কবি, তাই না? এবার কথাটা কি? বার্টাস সে কি ছিল? একজন মেল রাইটার। বলছে জানো, আমার প্রশংসাও করি, সাথে জেলাস ফিলও হয় কার দিকে জানো? ওই মেল রাইটারটার দিকে, ওই মেল রাইটারটার দিকে। বলছে গ্রেট বার্টাস সুগার্ড লাইন্স ডু বাট রিড ওভার, সুগার্ড লাইন্স ডু বাট রিড ওভার। সুগার মানে কি? সুইট, মিষ্টি, তাই না? বাট রিড ওভার, বাট রিড ওভার মানে এই যে, বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইস, আমাকে অবাক করছে এবং আমাকে জেলাস ফিলটাও করাচ্ছে। কখন জানো? এইটুকুকে আগে পড়ো। বাট রিড ওভার, যখন আমি পড়ছি, কার লেখা পড়ছি? গ্রেট বার্টাস সুগার্ড লাইন্স। বার্টাসের যখন ওই সুন্দর লেখাগুলো পড়ছি, আমার মধ্যে অবাক হচ্ছি, আবার জেলাস হচ্ছে। আচ্ছা অবাক কেন হচ্ছে? শি ইজ অ্যাডমায়ারিং দ্য রাইটিং অফ বার্টাস বিকজ অফ দ্য গ্রেট কোয়ালিটি অফ দ্য রাইটিং। আর জেলাস কেন ফিল করছে? সেও কিন্তু একজন কোয়ালিটির রাইটার অ্যান্ড ব্র্যাডস্ট্রিট, কিন্তু সে ওই পজিশনটা পাচ্ছে না ছেলেদের মতো, সুতরাং এনভিটা কাজ করছে। দেখো ক্লিয়ার হলো কিনা বলা এই দুটো লাইন? ক্লিয়ার? ওয়ান্ডারিং, অবাক হচ্ছে এত সুন্দর লেখা দেখে, অ্যাডমায়ার করছে, প্রশংসা করছে। হ্যাঁ খুব ভালো লিখেছে বার্টাস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তাই না?
কিন্তু আমি লিখছি, কিন্তু আমার লেখা কেউ পড়বে না, আমি জানি। কিন্তু উনি প্রশংসা করছেন কেন? লেখার কোয়ালিটি আছে সেই জন্য। কিন্তু জেলাস কেন হচ্ছেন? আরে বাবা, আমার লেখারও তো কোয়ালিটি আছে, কিন্তু আমাকে কেউ জায়গায় দেবে না লেখার জন্য। আমাকে কেউ জায়গায় দেবে না লেখার জন্য। আই এম নট অ্যালাউড অ্যাজ আ ওম্যান, তাই না? তারপর লাইনটা দেখো প্রথমেই, ফুল। ফুল মানে কি? বোকা। ফুল মানে কি? বোকা। কাকে বোকা বলছে জানো? নিজেকে। সো শি কলস হারসেলফ আ ফুল। কেন জানো? ফর ফিলিং জেলাস। এই যে জেলাস ফিল করছে একজন মেল পোয়েটকে দেখে, সে নিজেকে বোকা ভাবছে। কেন জানো তো? জেলাস ফিল করেও কিচ্ছু হবে না, কোনো পরিবর্তন সে হয়তো ঘটাতে পারবে না। আরে বোকা তুমি! তুমি একজন মেয়ে হয়ে ছেলেদের সঙ্গে তুলনা করছো। অ্যাজ ইউ আর আ ওম্যান, ইউ আর আ সেকেন্ডারি সিটিজেন ইন দ্য সোসাইটি। হাউ ডেয়ার ইউ টু কম্পেয়ার ইউরসেলফ উইথ দ্য প্রাইমারি সিটিজেন অফ দ্য সোসাইটি? হু আর দ্য প্রাইমারি হু আর দ্য প্রাইমারি সিটিজেন অফ দ্য সোসাইটি? মেল। তাহলে তুমি একজন বোকা, ফুল, ইউ আর আ ফুল। বাবা স্যাটারিক টোনে বলছে না নিজেকে এটা। সমাজের প্রতি একটা স্যাটায়ার ছুড়ে দিচ্ছে। আই ডু গ্রাজ। গ্রাজ মানেও কিন্তু ওই এনভিয়াস, হ্যাঁ, জেলাস। গ্রাজ মানে কি? GRUDGE, গ্রাজ মানেও কিন্তু এনভি। আমি কি হচ্ছে ওনার আই ডু গ্রাজ। আচ্ছা, ডু কখন বসে জানো তো? একটা ভার্বের আগে। মানে আই গো, আমি যাই। আই ডু গো, আমি যাবই। মানে ডু মানে কি বলতো? এমফ্যাসিস করার জন্য ডু বসে। মনে রাখবে, এমফ্যাসিস করার জন্য কিন্তু ডু বসে। তো দেখো, ফুল, আই ডু গ্রাজ। নিজেকে বোকা বলছে, আই ডু গ্রাজ। আমি কি এনভি ফিল করছে কার দিকে জানো? দ্য মিউজেস ডিড নট পার্ট। আচ্ছা, মিউজকে একটু শুনে রাখো, মিউজকে একটু শুনে রাখো তো, হ্যাঁ। মিউজকে, মিউজকে বলতে পারবে কেউ? ভেরি গুড। আর কিছু? দেখো, মিউজ শব্দটা হচ্ছে, মানে এক কথায় বলতে পারো, মিউজ হচ্ছে এ গডেস, একজন দেবী। বুঝতে পারলে? গডেস, এ গডেস, এ গডেস একজন দেবী। মানে যিনি কি করেন? হু ইন্সপায়ার ক্রিয়েটিভিটি। যিনি কি করেন? ক্রিয়েটিভিটি বা পোয়েট্রি, এগুলোকে লিখতে ইন্সপায়ার করেন। ধরো কেউ লিখতে বসলো, লিখতে বসেই লিখতে বসে কি করবে? সঙ্গে সঙ্গে কি করবে বলতো? সে মিউজকে ইনভোক করবে। ক্লাসিক্যাল যুগে এটাই হতো, মিউজকে ইনভোক করা হতো। মানে লিখতে বসলো কেউ, একজন মিউজকে ডাকছে। মিউজ মানে কি বলতো? মিউজ হচ্ছে কোন একজন গডেস, কবিতার দেবী, বা সৃষ্টি করতে গেলে বা ক্রিয়েটিভিটির দেবী। কেউ কবিতা লিখতে বসলো, মিউজকে ডাকলো, যাতে সে ভালোভাবে জানো। যেমন আমার পরীক্ষা দেওয়ার আগে গডের নাম করি, যাতে কি ভালো পরীক্ষা দিতে পারি। ঠিক সেরকম ভাবে মিউজও গাইড করতো। মিউজ ইজ আ সাইকোলজিক্যাল স্টেট, একটা মনের অবস্থা। বুঝতে পারলে? বা মিউজ হচ্ছে গডেস অফ পোয়েট্রি বলতে পারো। এই মিউজ, যদিও ক্লাসিক্যাল যুগে শুনে রাখো, ক্লাসিক্যাল যুগে 9 জন মিউজ ছিল। কয়জন? 9 জন। মনে রাখবে। যেমন ধরো ক্যালিওপি ছিল, ক্যালিওপি, মনে রাখবে নামটা। ক্যালিওপি, এই নামটা মনে রাখলেও হবে তোমাদের। ক্যালিওপিকে বলা হতো গডেস অফ এপিক পোয়েট্রি। ধরো কেউ এপিক পোয়েট্রি লিখবে, সে কাকে ডাকবে? ক্যালিওপিকে। ওকে। ধরো যদি কেউ মানে এরকম ভাবে পরপর, বুঝতে পারলে? কেউ মিউজিক নিয়ে কাজ করবে, ইউটার্ফকে ডাকবে। এরকম ভাবে মোট 9 জন ছিল, ঠিক আছে। অ্যাস্ট্রোনমি, কমেডি ডাকতে গেলে থালিয়াকে, অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করতে গেলে ইউরেনিয়াকে। আমাদের ক্যালিওপিকে মনে রাখবে। ক্যালিওপি ইজ দ্য গডেস অফ পোয়েট্রি, এপিক পোয়েট্রি বা পোয়েট্রি বলে মনে রাখবে। ওকে। তো কি বলছে? একটা জিনিস জানো, মিউজরা তো দেবী, গডেস। বলছে আই ডু গ্রাজ, আমার হিংসাটা কোথায় হয় জানো? কবি বলছেন দ্য মিউজেস ডিড নট পার্ট। আরে আমি যখন লিখছি, মিউজগুলো আমাকে হেল্প করে না। মিউজগুলো আমাকে হেল্প করে না। অ্যাজ আ ওম্যান আই ওয়াজ নট ইভেন গেটিং দ্য বেনিফিট ফ্রম দ্য মিউজেস। আরে আই ডু গ্রাজ, আমি হিংসা করছি কেন জানো তো? মিউজ আমি যখন লিখি, বা আমাকে হয়তো এই এতটা ট্যালেন্ট দেয়নি, কার মতো? বার্টাসের মতো এতটা ট্যালেন্ট দেয়নি আমাকে। তারপর লাইনটা দেখো, পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। twixt him and me overflowing the store. দেখো, twixt him,
TWIXT, খুব ভালো করে বুঝবে। এই twixt him তার মানে কি, সে এতক্ষণ পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন অ্যাকচুয়ালি সেই মিউজেসদেরকে কিন্তু এখানে দোষ দিচ্ছেন, তাই না? সো টুইক্সড, আচ্ছা টুইক্সড মানে হচ্ছে বিটুইন, হ্যাঁ টুইক্সড মানে কি বিটুইন। সো টুইক্সড হিম অ্যান্ড মি, আচ্ছা তার আর আমার মধ্যে, হিম বলতে কে তাহলে এখানে বলো তো? মানে বার্টাস। বার্টাস, ভেরি গুড। টুইক্সড হিম অ্যান্ড মি, তার আর আমার মধ্যে দ্যাট ওভারফ্লুয়েন্ট স্টোর, ওভারফ্লুয়েন্ট স্টোর মানে কি জানো তো? টু মাচ ট্যালেন্ট, টু মাচ ট্যালেন্ট। আরে বিটুইন হিম অ্যান্ড মি দ্যাট ওভারফ্লুয়েন্ট স্টোর, তার মানে কি বার্টাসের ওভারফ্লুয়েন্ট স্টোর রয়েছে, মানে টু মাচ ট্যালেন্ট, অনেক ট্যালেন্ট বার্টাসের রয়েছে। এটা কে দিয়েছে? মিউজ দিয়েছে তাকে, কিন্তু আমাকে তো দেয়নি। কেন দেয়নি বলো তো, কেউ বলতে পারবে? কারণ তিনি একজন মেয়ে। তার মানে এখানে তিনি বলতে যাচ্ছেন মেন মানে পুরুষরা, মেন মেন আর গিভেন, মেন আর গিভেন মোর স্পেস অ্যান্ড অপরচুনিটি, লিখে নেবে, অপরচুনিটি ইন লিটারেচার। সাহিত্যে কিন্তু ছেলেদেরই বেশি জায়গা দেওয়া হয়েছে। আগের দিন প্রমাণ করেছিলাম হিস্ট্রি কিন্তু একপাক্ষিক, ছেলেদের নিয়েই বলে। লিটারেচারেও কিন্তু ছেলেদের বেশি সুযোগ দেওয়া হয়েছে সেই টাইমে, বুঝতে পারছো? দেখো সাহিত্য আমাদের ভাবতে শেখাবে, যতক্ষণ না পর্যন্ত আনন্দ করে পড়তে পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু পরীক্ষা কোনোদিন ভালো দিতে পারবে না, যত চেষ্টা করা করে নাও। রেজাল্টের পিছনে ছুটলে কোনোদিন রেজাল্ট হয় না। আগে শিখতে হবে, রেজাল্ট অটোমেটিক্যালি হবে। রেজাল্ট নিয়ে ভাববে না, আমি বারবার বলি বাবা পরীক্ষা নিয়ে ভাববে না, পরীক্ষায় যা কোয়েশ্চেন দেবো কমন চলে আসবে, তাহলে সেগুলো নিয়ে লিখে চলে এসো, তাহলে ক্লাস করার কি দরকার রয়েছে এতগুলো? কিন্তু এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে তুমি একজন মানুষের মতো মানুষ হবে, তুমি একজন প্রকৃত সাহিত্যের স্টুডেন্ট হবে, যেটা দিয়ে ইন ফিউচার তুমি যে ফিল্ডে যাও না কেন এই অভ্যাসটা তোমাকে হেল্প করবে। যে ছেলে মেয়ে সারা জীবন নকল করে পাস করে, দেখবে সে জীবনে কোনোদিন একটা ভালো এক্সাম দিতে গেলে বা একটা ভালো প্রিপারেশন নিতে গেলে সে পারবে না, কারণ তার তো অভ্যাসটাই নেই। কিন্তু যারা খেটে পড়াশোনা করে তারা সব জায়গায় গিয়ে সাকসেসফুল হবে ক্রিয়েটিভিটির জন্য। তাই নিজেকে তৈরি করো এমনভাবে যে কোনো কিছু যেন তোমার বাধা না হয়ে দাঁড়াতে পারে। দেখো না, এই অ্যান ব্র্যাডস্ট্রিটকে দেখে শেখো, পুরো সমাজ একদিকে, তিনি একা লিখছেন। ওয়ান্ডারফুল লাইন, কোট করা যেতে পারে তো লাইনটাকে, আ বার্টাস ক্যান ডু হোয়াট আ বার্টাস উইল। বলো তো লাইনটার মানে কি, তোমরা বলো, আমি বলবো না এটা। বার্টাস যেটা চায় সে সেটা করতে পারে। বলো বলো, আর কেউ, আর কেউ? ভেরি গুড, ভেরি গুড। বলো। বলছে বার্টাস ক্যান ডু হোয়াট আ বার্টাস উইল। বার্টাস কে বলেছিলাম বলো তো? একজন ফ্রেঞ্চ পোয়েট। একজন বার্টাস ক্যান ডু, যা ইচ্ছা তাই করতে পারে। আর বার্টাস ক্যান ডু, বার্টাস করতে পারে হোয়াট আ বার্টাস উইল। আরে বাবা বার্টাস যা ভাববে তাই করতে পারে, কেন জানো তো? বিকজ হি ইজ আ মেল, বিকজ হি ইজ আ মেল। একজন মেল রাইটার, সে যা ইচ্ছা তাই করতে পারে। বাট কিন্তু, বাট কিন্তু সিম্পল আই অ্যাকর্ডিং টু মাই স্কিল। আচ্ছা স্কিলের সঙ্গে সিম্পলকে এখানে জয়েন করতে হবে। সিম্পল স্কিল, আমার স্কিল তো অত ওভার ফ্লুয়েন্ট নয়, আমার স্কিলটা, কবিতা পড়ার প্যাটার্নটা দেখো, বাট সিম্পল আই অ্যাকর্ডিং টু মাই স্কিল, এই স্কিলের আগে সিম্পলকে ধরে তবে পড়তে হবে, নাহলে মানে বুঝতে পারবে না। তাহলে কি, বাট সিম্পল আই অ্যাকর্ডিং টু মাই স্কিল, এই স্কিল বলতে সিম্পল স্কিল। তাহলে কি, আমি কিভাবে লিখবো? আরে বাবা বাটাসে যা ইচ্ছা তাই লিখবে, বাটাসে তো ওভারফ্লুয়েন্ট ট্যালেন্টও দিয়েছে মিউজ তাকে, ইভেন গডেসও তাকে হেল্প করেছে। কিন্তু কিন্তু আমি, বাট সিম্পল আই অ্যাকর্ডিং টু মাই স্কিল, আমার স্কিলটা তো খুব সিম্পল, আমার স্কিলটা সিম্পল, সিম্পল মানে কি লিমিটেড, লিমিটেড। আর বাটাসের স্কিল কিন্তু ওভারফ্লুয়েন্ট মানে কি লিমিটলেস, কিন্তু আমার স্কিলটা কি সিম্পল বললো। ওখানে বলেছিল ওর ক্ষেত্রে ওভারফ্লুয়েন্ট, আর নিজের ক্ষেত্রে বলছে সিম্পল, তাহলে আমার স্কিলটা সিম্পল, জানো তো? তাই বাট সিম্পল আই অ্যাকর্ডিং টু মাই স্কিল, আমার ওই যতটুকু স্কিল আছে ততটুকু নিয়ে লিখতে হবে, কিন্তু বাটাস যা চাই তাই কিন্তু সে লিখতে পারবে। সো হোয়াট উই সি দ্যাট শি প্রেজেন্টস হারসেলফ অ্যাজ উইক ইন আ হাম্বল ওয়ে, কিন্তু ইন দ্য প্রসেস অফ
হাম্বলিং, শি ইজ অ্যাকচুয়ালি স্যাটারাইজিং দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি। তাই বলছে বার্টাসের সঙ্গে তুলনা করলো, দেখেছো? বলো ক্লিয়ার হলো কিনা? আর একটা কথা বলে রাখি, যদি কাউকে কোনো কবিতার মধ্যে ঐতিহাসিক কোনো ঘটনাকে বা কোনো ব্যক্তিকে রেফারেন্স তোলে, সেটাকে বলা হয় অ্যালুশন। কোন পার্টস অফ স্পিচ? অ্যালুশন। আচ্ছা বলো, আর কারো কোনো সমস্যা আছে কিনা বলো। বলো। স্যার 3 নম্বর আর 4 নম্বরটা আরেকবার একটু বলুন। ফুল, আই ডু গ্রাজ। আরে আমি তো বোকা। আই ডু গ্রাজ, যে আমি হিংসা করছি। দ্য মিউচাস ডিড নট পার্ট। আরে বাবা, মিউজরাই তো আমাকে অংশগ্রহণ করেনি আমার মধ্যে। আমি একজন মেয়ে বলে যখনই লিখতে গেছি, ইভেন গডেস অফ পোয়েট্রি ডিড নট হেল্প মি, কবিতার দেবীও আমাকে হেল্প করেনি। বিটুইন হিম অ্যান্ড মি, তার আর আমার মধ্যে দ্যাট ওভারফ্লুয়েন্ট স্টোর, তার মধ্যে ওভারফ্লুয়েন্ট ট্যালেন্ট রয়েছে। কিন্তু আমি কি জানো তো, একজন সিম্পল স্কিল রয়েছে, আমার মধ্যে সেই স্কিলটা কিন্তু নেই। যন্ত্রণাটা বোঝো রাইটারের। সেই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা, যিনি ইন ফিউচার উইমেনদের জন্য এত কিছু লেখার চেষ্টা করছেন, যন্ত্রণাটা, পেইনটা বোঝো। ফিল দ্য পেইন অফ দ্য ওম্যান। তাই বলছে ফুল, আই টু ক্রাজ। আরে নিজেকে বোকা বলছে কেন? কারণ এই পুরুষতান্ত্রিক সমাজে, এই এত পাওয়ারফুল একটা সমাজের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং আমি মহিলাদের হয়ে লিখতে যাচ্ছি, বা আমার লেখা, একজন মহিলার লেখা কেউ পড়বে না, সবাই আমাকে বোকা বলবে। এই কারণে বলতে পারো, আর একরকম ভাবেও দেখতে পারো, নিজেকে বোকা বলছেন। আই ডু গ্রাস, কারণ গডের দেবীরাই তো, মানে পোয়েট্রির দেবী তো ওনাকে সেই সুযোগটা দেয়নি। বিটুইন হিম অ্যান্ড মি দ্যাট ওভারফ্লোড স্টোর, যে তার আর আমার মধ্যে ওভারফ্লোড স্টোর, তার মধ্যে সেই টু মাচ ট্যালেন্টটা রয়েছে, আমার মধ্যে সেটা নেই। A Bartas can do what a Bartas will, but simple lie according to my skill. A Bartas can do, এই পরীক্ষা থেকে এই লাইনটাকে যেন নোট করবে, কোটেশন দিতে হবে, তবেই মার্কস পাবে। একটা মার্কস পাওয়াটা কিন্তু বলে দিচ্ছি, কিছু টেকনিক আছে যেগুলোকে অ্যাপ্লাই করতে হবে, কোটেশন দিতেই হবে, নাহলে যত ভালোই পরীক্ষা দাও আনসার ভালো পাবে না। যত ভালোই পরীক্ষা দাও না কেন, আমি বারবার তোমাদের দেখাতে পারি এবং বারবার বলতে পারি এই কথাটা, যে আমার যারা অফলাইন স্টুডেন্ট স্পেশালি যারা ছিল, বা অনলাইনেও যারা ছিল, অফলাইনের ক্ষেত্রে আমি আরো বেশি বলতে পারবো কথাটা, আরো সুযোগ, বা অনলাইনের ক্ষেত্রেও তাই, সেম টু সেম। আমার সিনিয়র ব্যাচ যারা রয়েছে পুরোটাই তো অনলাইন ব্যাচ, সিনিয়র ব্যাচ, এখন যারা 7 সেমে পড়ে, 7 সেমিস্টারে পড়ছে, যে মেজর পেপারে তুমি 75 মধ্যে দেখবে 60-65 করে মার্কস হচ্ছে। এর একটাই কারণ তোমাদের বলে দিচ্ছে আজকে এই ক্লাসে, কোটেশন দিতেই হবে, এটা মনে রাখবে। এটাও যদি না দিয়ে পরীক্ষা দিয়ে এসো, তাহলে কিন্তু পরীক্ষা যত ভালোই দাও পাস করতে পারবে না। আর ওই প্যাটার্নটা ভুলে যাও, যে একটা 1 মাস 2 মাস পড়ার পরে নোট নেবো, তারপরে নোট ওই মোটামুটি পড়ে রেখে দেবো, জেরক্স করে রেখে দেবো, সব পড়াশোনা ভুলে যাও। একটা করে টেক্সট পড়বে, একটা করে সেই টেক্সটের উপরে একটা বা হাইস্ট 2টো নোট। এই চ্যাপ্টারের উপরে যেমন একটাই 5 মার্কস দেবো, একটাই 10 মার্কস দেবো। শুধু এটা না, প্রত্যেকটার উপরে একটা করেই নোট দেবো, হাইস্ট 2টো হতে পারে। কিন্তু স্যার তার বাইরে যদি আসে, সেইভাবেই দেওয়া থাকবে। আরে বাবা, বাইরে কোয়েশ্চেন আসুক না কেন, কোয়েশ্চেন যতই আনকমন আসুক না কেন, তুমি লিখতে পারবেই পারবে, কারণ ক্লাসটাই তোমাকে শেখাবো, প্লাস আমি যে নোটটা দেবো ওখান থেকেও তুমি লিখতে পারবে, সেই প্যাটার্ন আমি শিখিয়ে দেবো তোমাকে। কিন্তু একটা বা দুটোর উপরে কোনো নোট যাবে না কোনো চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার, এই আগে বোঝো, আন্ডারস্ট্যান্ডিংটা বোঝো। আমি 2টি স্ট্যান্জা পড়িয়েছি বাবা, আশা করছি 2টি স্ট্যান্জা থেকে তোমাকে যদি বা লিখতে দেওয়া হয়, তুমি মিনিমাম হাফ পাতা 1 পাতা নিজেই ইংরেজিতে বানিয়ে লিখতে পারবে, দেখো। আচ্ছা বলো, কোনো জায়গায় অসুবিধা থাকলে আবার জিজ্ঞেস করো তোমরা। আপনি যে এগুলো লিখতে দিয়েছেন, হুম, এক এক করে বলো বাবা, বলো। বলো বাবা বলো। বার্টাসটা কেউ আরেকবার বুঝিয়ে। বার্টাস হচ্ছে একজন হিস্টোরিয়ান, যাকে খুব প্রশংসা করা হয়, কারণ সে একজন ছেলে বলে। কিন্তু আমার মধ্যেও সেই স্কিল থাকা সত্ত্বেও আমি প্রশংসিত কোনোদিন হব না। সেজন্যই স্যাটারিক টোনে বলছে না, আমার স্কিলটা সিম্পল মানে কি, লিমিটেড। আরে লিমিটেড স্কিল নয়, স্কিলটাকে লিমিটেড প্যাট্রিয়ার্কাল সোসাইটি করেছে। আচ্ছা, প্যাট্রিয়ার্কাল বানানটা অনেকেই ভুল করে বসে, এটা ঠিক করবে তো।
দেখো, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি পরের স্ট্যান্ডা পড়াবো এবার। ওকে, বেশ। কবিতাটা ভালো লাগছে তোমাদের? Yes, sir. দেখো, অনেকের মনে হতে পারে যে স্যার যেভাবে বলছেন এভাবে আমরা যদি পড়ি, বা স্যার যা বলছেন সিলেবাস আমরা কিভাবে শেষ করব, তাহলে মানে এটা মনে হতে পারে। কেন বলো তো? আমাদের পড়ার প্যাটার্নটা তো অন্যরকম। মানে বস্তা পচা নোটটা নেব, একটা ক্লাস একটা কবিতা শেষ করব, বাবা মার টাকাটা ধ্বংস করব, এবং এই সমস্ত কিছুর এগেনস্টে গিয়ে আমি যখন প্রত্যেকটা টেক্সট লাইন বাই লাইন, প্রত্যেকটা শব্দ লাইন বাই লাইন ধরে অফলাইন ব্যাচে বা অনলাইন ব্যাচে বলো না কেন, জিজ্ঞেস করে দেখবে পারলে, যখন করাই, প্রথমে যারা পড়তে আসে আমার কাছে, তোমাদের প্রত্যেকের ভালোবাসে, অফলাইনেই প্রায় 170 বা 180 প্লাস স্টুডেন্ট রয়েছে। প্রথমেই প্রথম দু একটা ক্লাস করে ভাবে যে এরকম ভাবে হয়তো সিলেবাস শেষ করা সম্ভব হয় না, কিন্তু আজ পর্যন্ত পড়ানো শুরু করে থেকে আমি আজ পর্যন্ত কোনো দিন এমন কোনো টেক্সট হয়নি যে স্টুডেন্টের হাতে দায়িত্ব দেওয়া ছিল যে তোমরা এটা পড়ে যাও, আমার আর সময় নেই পড়ানোর, পরীক্ষা চলে এসছে। পরীক্ষা যদি চলে আসে সপ্তাহে 4 দিন পরে পড়িয়েও কমপ্লিট করবো, কিন্তু সেটার সুযোগ আসেনি কোনোদিন। আমি কোনোদিন সপ্তাহে 2 দিনের বেশি পড়াইনি, অফলাইন অনলাইন যাই হোক না কেন, তার আগেই কমপ্লিট করে দেবো। কারণ আমরা একদম ডিসিপ্লিন ওয়েতে পড়বো। ওকে। এবং আহ, এই যে ক্রিটিক্যাল অ্যানালিসিস, লাইন বাই লাইন অ্যানালিসিস পড়ছি, এর ফলে কি হবে? যাদের অভ্যাস থাকবে না, অভ্যাসটা চেঞ্জ করবে, দেখবে ওয়ান্ডারফুল শিখতে পারবে। আর এইটার পরিবর্তে তুমি যদি না শিখে পাস করো, কারণ আমাদের মাইন্ডসেট ওরকম তৈরি হয়ে থাকে। আমাদের সমাজে কি হয়, আমাদের মাথায় এমন ভাবে আমাদের ব্রেনটাকে তৈরি করা হয় যে কোনো কিছু শেখাতে যাচ্ছি, মানে তখনই স্টুডেন্টসরা ভাবছে হয়তো এটার মধ্যে কোনো প্রবলেম রয়েছে। মানে শেখাতে গেলেই ভাবছে নতুন স্টুডেন্টসরা, কারণ সে মানসিকতাটা নষ্ট হয়ে গেছে। আমি যে টেক্সটটা তোমাকে পড়াবো, কলেজে গিয়ে, ফ্রেন্ডসদের কাছে গিয়ে, বা যেখানে যাও না কেন, যে কোনো টেক্সট পড়াবো প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা তুমি কোনোদিন ভুলবে না, এবং যে কাউকে তুমি আরো অনেক বেটার তুমি নিজের কোয়ালিটি দিয়ে পড়াতে পারবে। কারণ আমি তো পড়াচ্ছি, সে কোয়ালিটি তোমার কাছে থাকছে, দ্বিতীয়ত তোমার নিজস্ব ইউনিক কোয়ালিটি আছে কিন্তু, তাই না? এবং সেটা দিয়েও তুমি একটা দারুণ ভাবে তৈরি করতে পারবে। যেমন একটু আগে একজন আনসার দিল, যে ছেলেটা এত সুন্দরভাবে বলল, আমার তো মনে হয় ঠিকঠাক ভাবে যদি এরকম ভাবে প্র্যাকটিস করতে থাকো তোমরা, তোমাদের মধ্যে কত ট্যালেন্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে আমাদের, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। ওকে। তো যেমন আগের দিন একজন বা তোমাদের মধ্যে থেকে, যে এই তো তোমাদের তো 3 তারিখ থেকে পেইড ব্যাচ শুরু হচ্ছে ক্লাস, যে অনেকেই দেখলাম পেইড ব্যাচে তোমাদের মধ্যে অনেকেই কন্ট্যাক্ট করেছো, সবার মেসেজের হয়তো উত্তর আমি এখনো দিতে পারিনি খুব ব্যস্ততা থাকার কারণে। আবার অনেককে আমি অ্যাডও করে দিয়েছি দেখবে গ্রুপে। এবং ইভেন তোমাদের বলা আছে যে স্যার আপনি বলছেন 2 দিন উইকলি ক্লাস হবে, যদি রেকর্ডেড ক্লাস দেন বা কি। আমি বলে দিয়েছি প্রত্যেক ব্যাচের ক্ষেত্রে, ব্যাচে ভর্তি হওয়ার 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে যদি কারো মনে হয় যে স্যার যেভাবে কথা দিয়েছিল ক্লাস করাবে, আর আমরা অনলাইন ব্যাচে যখন ভর্তি হলাম ক্লাস অন্যরকম ভাবে হচ্ছে, কোনো রকমের জিজ্ঞাসা ছাড়াই একবার জানাবে যে স্যার আমাদের ক্লাস পছন্দ হচ্ছে না, সঙ্গে সঙ্গে কোনো কোয়েশ্চেন ছাড়া তার টাকা রিফান্ড করা হবে। কোনো কোয়েশ্চেন ছাড়া, উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি কোয়েশ্চেন। এই ভিডিওটাও তো রেকর্ড চলছে, তোমাদের রেকর্ড পাঠানো হবে। ওকে। তো উইদাউট এনি কোয়েশ্চেন তোমাদের কিন্তু, যে কেউ যারাই ভর্তি হচ্ছ, আমাদের হয়তো এটাই লাস্ট ডেমো ক্লাস, এবং আমি সাহিত্য শেখাতে চাই এবং এতদিন শিখিয়ে আসছি সাহিত্যকে। আমার পড়ানোর প্যাটার্নটা গতানুগতিক, একদম সিস্টেমের বাইরে। আমি চাই আমার প্রত্যেকটি স্টুডেন্ট তারা যেন শিখুক এবং শেখার পরে তারা নিজের পায়ে দাঁড়াক। এবং এই প্যাটার্নে কিন্তু অনেকেই অখুশি হয়ে থাকে, কিন্তু আমি বলে দিচ্ছি আবার তোমাদের, যেমন ক্লাসে এখন দেখছো শেষ পর্যন্ত এইভাবেই পড়াবো, এবং তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে কোয়েশ্চেন আনসার রেডি করে দেবো,
আর কোয়েশ্চেন কতটা কমন আসবে সেটা নিয়ে আমি বারবার বলবো না, সেটা তোমরা পরীক্ষার আগে ইউটিউব চ্যানেলে একবার ফলো করবে। ওকে, তাহলেই দেখতে পাবে কোয়েশ্চেন তোমাদের কমন এসছে কি আসেনি। 100% কোয়েশ্চেন যা দেবো সেটা আসবে, কিন্তু কোয়েশ্চেন কমনটা বড় কথা নয়, একদমই শেখাটা বড় কথা। তাই অনেকে দেখবে নোটস চেয়েছিল, স্যার 4/7 নোটস কি বিক্রি করা হবে? আমি বলেছি কোনো সেমিস্টারের নোটস বিক্রি হবে না, কারণ এইবার পুরো ফরম্যাট অনুযায়ী একদম প্রপারলি ফার্স্ট সেম মানে প্রত্যেকটা সেমিস্টারে প্রায় কোর্স লঞ্চ করা হয়েছে। কোনো ধরনের নোটস কাউকে বিক্রি করা হবে না, এটা মাথায় রাখবে। যারা শিখতে চাই তারা প্রপারলি ভর্তি হবে, শিখবে, এবং A to Z তার পুরো রেসপন্সিবিলিটি আমার, তার পুরো রেসপন্সিবিলিটি আমার। ইংরেজিতে আমার কাছে জয়েন হওয়ার পরে তাকে আর ভাবতে হবে না যে স্যার এটা কবে পড়বো, কবে বাকি থাকলো, স্যার সামনে এক্সাম হয়নি কেন, এইসব নিয়ে ভাববার প্রয়োজনই নেই। ডিসিপ্লিন মেনটেন করতে হবে। শোনো, ক্লাসে জয়েন করলে তুমি 5 দিন জয়েন করলে না, ক্লাসে ভর্তি হওয়ার পরে 10 দিন জয়েন করলে না, মনে রাখবে তোমার টাকা ফেরত দিয়ে তোমাকে ক্লাস থেকে রিমুভ করা হবে। এমন নয় যে তোমার টাকা ফেরত দেওয়া হবে না, টাকা অবভিয়াসলি ব্যাক করা হবে, টাকা ফেরত দিয়ে তোমাকে রিমুভ করে দেওয়া হবে যদি 5 দিন 4 দিন বা 3 দিন তুমি টানা ক্লাসে জয়েন না করো। তাই যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই জয়েন হবে কাইন্ডলি, যাদের ইচ্ছা রয়েছে শেখার। এবং আমি দুঃখিত যে অনেকেই মেসেজ হয়তো করেছো, প্রচুর মেসেজ রয়েছে, আমি হয়তো এখনো দেখিনি। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবভিয়াসলি জিজ্ঞেস করে নেবে বাবা, কোনো সমস্যা নেই। আই এম আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পারসন, এবং আমরা ওয়ান্ডারফুল একটাই কাজ করবো, এখানে আমরা শিখবো, এখানে আমরা শিখবো, প্রথম থেকে শেষ পর্যন্ত শিখবো, আমরা সাহিত্যটাকে সিরিয়াসলি নেব, বুঝতে পারলে? এবং তোমাদের যা ক্যাপাবিলিটি রয়েছে সেটা তোমরা একবার নিজে ভাবো, তোমাদের যে ক্যাপাবিলিটি রয়েছে একবার নিজে ভেবে দেখো। আই নো দ্যাট অল অফ ইউ আর ভেরি কেপেবল। সেই জন্য পুরো ক্লাসটাতে তোমরা আগের দিন বলো আর এখন বলো না, এখন এই ক্লাসটাকে মন দিয়ে শুনছো, কারণ তোমাদের শেখার ইচ্ছাটা কিন্তু কোথাও না কোথাও রয়েছে। তার জন্য এই প্রত্যেকটা শব্দ ভাঙছি, তারপরেও কোয়েশ্চেন জিজ্ঞেস করছো, তোমার ইচ্ছাটা কিন্তু তোমাদের রয়েছে, বা ক্লাসে তোমরা অপেক্ষা করছো এখনো পর্যন্ত। তাহলে কি, নিজের শক্তিকে নিজের ক্ষমতাকে কখনো হারাতে দেবে না, আগিয়ে চলো সামনের দিকে। আই উইল অলওয়েজ বি দেয়ার উইথ ইউ, আই উইল অলওয়েজ বি দেয়ার উইথ ইউ। পেইড ব্যাচে ভর্তি হলাম স্যার, আর পেইড ব্যাচে ভর্তি হলাম না মানে স্যার কোনোদিন কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। হয়তো তোমাদের মধ্যে অনেকে জানো যে আগের সেমও হয়তো অনেক কথা জিজ্ঞেস করেছে, আমি বারবার করে হয়তো সময় পেলে আনসার দিয়ে দিয়েছি, হ্যাঁ এটার পর এটা হবে, এই নিয়ে কারো সিলেবাস নিয়ে প্রবলেম ছিল, এটা নিয়ে প্রবলেম ছিল। তোমরা স্টুডেন্টস, আমার নিজের ছোট্ট ছোট্ট ভাই বোনের মতো। পেইড ব্যাচটা না কেন, একটা নির্দিষ্ট ডিসিপ্লিন অনুযায়ী যাতে ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করানো যায়। ওকে, আর তার সাথেও বড় কথা যে, এবং যারা পেইড ব্যাচে ভর্তি হবে না এর মানে এরকম না স্যারকে আর কোনোদিন কোনো কথা জিজ্ঞেস করতে হবে না, একদমই ভাববে না। তোমরা সবাই আমার ছোট ভাই বোনের মতো। যদি সাহিত্য নিয়ে ইংরেজি বিষয়ে যদি কখনো দরকার থাকে, হোয়াটসঅ্যাপে একটা নক করবে, আমি যখনই সময় পাবো চেষ্টা করব তোমার কনফিউশনকে দূর করার। ওকে, তো চলো আমরা এবার থার্ড স্ট্যান্ডাতে যাবো বাবা। দেখো, ফ্রম স্কুল বয়েজ টাং নো রেটরিক উই এক্সপেক্ট, দারুণ লাইন বলছে, দেখো একবার চেষ্টা করে। ফ্রম স্কুল বয়েজ টাং নো রেটরিক উই এক্সপেক্ট, এটা কেমন কথা বললো? আর স্কুল বয়েজ মানে কি বলতে পারবে কেউ? স্কুলের ছাত্র। হ্যাঁ, স্কুলের ছাত্রছাত্রী। তোমরা কি কলেজের ছাত্রছাত্রী, তাই না? আচ্ছা, আচ্ছা বলো দেখি, ট্রাই করো। স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা যেমন কিছু স্পিচ বা কিছু আশা করতে পারি না, এমন কিছু হবে। ওয়ান্ডারফুল, ভেরি গুড, বাহ। আর কেউ চেষ্টা করো, ভুল হোক, ভুল হতেই পারে, চেষ্টা করতে হবে কিন্তু। মানে ভারী ভরকম জিনিস তো ওটা সাধারণত তখন স্টুডেন্ট বা অন্যরাই করতে পারি। তো স্কুল বয়েজের যেমন এটা আশা করা যায় না, তো এখানে আমি ব্রাইটসুট নিজেকে স্কুল বয়েজের মানে এই করছে যে আমিও কিছু ব্যাপার, তো আমি কি করে সেটা করতে পারি। বেশ, আর কেউ? বেশ বেশ, আর কেউ? বেশ। যেমন একটা স্কুল বয় পোয়েট্রি বা স্পিচ বা কোনো রকমের ড্রামার বিষয়ে কিছু জানে না, সেরকম কিছু, মানে সে এখন জানতে পারছে না কিছু। দেখো ভালো করে শোনো, ফ্রম স্কুল বয়েজ, স্কুলের ছেলেদের থেকে, টাং, ফ্রম স্কুল বয়েজ টাং মানে স্কুলের ছেলেদের থেকে, নো রেটরিক উই এক্সপেক্ট, রেটরিক মানে এখানে প্রশংসা, অ্যাপ্লাউডেড,
মানে প্রশংসা এখানে। আরে বাবা, স্কুলের ছেলেদের থেকে আমরা হয়তো কোনোদিন প্রশংসা পাবো না। ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে উই ডু নট এক্সপেক্ট দ্যাট আওয়ার পোয়েম বা মাই পোয়েম উইল বি অ্যাপ্লয়েডেড বাই স্কুল বয়েজ। তার মানেটা কি? মাই পোয়েম উইল নেভার বি আ পার্ট অফ দ্য স্কুল কারিকুলাম। স্কুলের সিলেবাসে আর কোনোদিন হয়তো, আমি একজন মেয়ে তো, আমার লেখাটা হয়তো কোনোদিন স্কুল সিলেবাসে জয়েন করা হবে না, স্কুল কারিকুলামের এক পার্ট হতে পারবে না। ফ্রম স্কুল বয়েজ টাং নো রেটরিক উই এক্সপেক্ট। স্কুলে যে ছেলেদের কাছ থেকে কোনো প্রশংসা পাবো না মানে কি? স্কুলের ছেলেরা পড়বে তবে তো প্রশংসা পাবো। মানে আওয়ার পোয়েমস উইল, কেন আওয়ার বললাম কেন? কবি অ্যাকচুয়ালি পুরো ফিমেল ভয়েসকে বোঝাচ্ছে। আওয়ার পোয়েমস উইল নেভার বি আ পার্ট অফ স্কুল কারিকুলাম। তোমরা দারুণ বলছো, বেশ চেষ্টা করছো, কিন্তু তোমাদের যেহেতু প্র্যাকটিস এই অ্যানালিসিস করার, আমি যদি খুব একটা ভুল না হই, তোমাদের অ্যানালিসিস করার প্র্যাকটিস একদমই নেই। তোমরা যেহেতু তোমাদের ক্যাপাবিলিটি রয়েছে, খুব মন দিয়ে ক্লাসটা করছো, তোমরা তাও যথেষ্ট ভালো বলতে পারছো। কিন্তু এটা যদি তোমাদের একটু প্র্যাকটিস হয়, দেখবে দারুণ পারবে তোমরা। যদিও তোমরা প্রায় অনেকটাই ঠিক বলেছো। বুঝতে পারলে কিভাবে করতে হলো এবার? বলো, এই লাইনটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো। তারপর লাইনটা যাই, নর 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 nor yet a sweet concert from broken strings, nor yet a sweet concert from broken strings. কনসার্ট মানে কি জানো তো? কনসার্ট মানে লিখে রাখো, খুব মধুর মিউজিক, মানে হারমোনিয়াস মিউজিক। হারমোনিয়াস মিউজিক, হারমোনিয়াস মিউজিক মানে কি বলতো? খুব মিষ্টি একটা মিউজিক যেটা বলছে। লাইনটায় আসবো, নর ইয়েট আ সুইট কনসার্ট, বলছে কোনো মধুর মিউজিক ফ্রম ব্রোকেন স্ট্রিংস। এই স্ট্রিংস মানে কি বলতে পারবে কেউ? তার, তাই না? ব্রোকেন স্ট্রিংস মানে কিন্তু ছেঁড়া তার, ছেঁড়া তার। আচ্ছা, কোনো বাদ্যযন্ত্রে দেখবে আমরা তারে যখন, সেটা গিটার হোক বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট হোক না কেন, আমরা যখন এই তারটা একবার হাতটা দিই, তখনই দেখবে সাউন্ড বার হয়তো, সাউন্ড বার হয়তো। স্ট্রিং মানে কিন্তু তার। বলছে যদি তারটা, ভালো করে বোঝো, গিটারের তারটাই ছিঁড়ে গেছে, তুমি কি সেখান থেকে কোনো মিউজিক বার করতে পারবে? হ্যাঁ কি না? না। পারবে না তো? পারবে না তো? ভেরি গুড, ভেরি গুড, পারবে না। তার মানে কি বলছে? আরে বাবা, আমি একজন মহিলা তো, আমার তারটাও ছিঁড়ে দেওয়া হয়েছে। তার বলতে কি এখানে তার ডানা, আমার ডানাটাও যেন ছিঁড়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। কে ভেঙেছে? পুরুষতান্ত্রিক সমাজ। মানে কি? হ্যাঁ, মানে মানে মাই পোয়েমস, মানে আর একটা জিনিস হতে পারে, নট ইয়েট আ সুইট কনসার্ট, খুব একটা মধুর হবে না, ফ্রম ব্রোকেন স্ট্রিংস। ব্রোকেন স্ট্রিংস মানে ছেঁড়া তার, মানে এখানে ফিমেলদের কথা বলছে, ফিমেলদের কথা বলছে। মানে কি? মানে আওয়ার পোয়েমস উইল বি, মানে আওয়ার পোয়েমস উইল নেভার বি মেলোডিয়াস। মেলোডিয়াস মানে কি? মধুর। আওয়ার পোয়েমস উইল নেভার বি মেলোডিয়াস টু দ্য ইয়ার্স, মানে কান। আওয়ার পোয়েমস উইল নেভার বি melodious to the ears of patriarchal society, because the poems will be like the, because মানে because my broken strings, because our broken strings are unable to create the desired symphony. আরে বাবা, এই পুরুষতান্ত্রিক সমাজের কাছে কখনো নর ইয়েট আ সুইট কনসার্ট, কোনোদিন মধুর গান হয়তো আমি গাইতে পারবো না। সুইট কনসার্ট মানে এখানে মধুর গান বলতে পারো, বা কবিতাটার কথা বলছে। আমার এই কবিতাটা কখনো মধুর হবে না, কাদের কাছে? পুরুষতান্ত্রিক সমাজের কাছে। কেন? ফ্রম ব্রোকেন স্ট্রিংস, কারণ কবিতাটা লেখাই তো হচ্ছে ব্রোকেন স্ট্রিংসদের কাছ থেকে, ছেঁড়া তার থেকে লেখা আসছে। তার মানে কি? এটা ফিমেলদের কাছ থেকে লেখা হচ্ছে, যেহেতু একজন ফিমেল লিখছে। তার ব্রোকেন স্ট্রিংস, তার তারটা ছিলটা কে? বলো। পুরুষতান্ত্রিক সমাজ ছিঁড়েছে, তাই বলছে নট ইয়েট আ সুইট কনসার্ট ফ্রম ব্রোকেন স্ট্রিংস। মানে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, মানে মাই পোয়েম উইল নেভার বি, মাই পোয়েম উইল নেভার বি melodious to the ears of the patriarchal society because of the broken strings. বুঝতে পারলে? চলো পরের লাইনটাই যাই তাহলে। nor perfect beauty
হোয়াট ইজ দ্য মেন ডিফেক্ট? আরে বাবা বিউটি কি করে ক্রিয়েট করবো বলো তো, যেখানে মেন ডিফেক্ট, মেন জায়গাতেই সমস্যা রয়েছে। মেন সমস্যাটা কি বলতে পারবে তোমরা, বলো? মেয়েদেরকে দমিয়ে রাখা। কারণ আমি একজন মেয়ে, তাই এটাই আমার মেন ডিফেক্ট। আই অ্যাম আ ওম্যান এন্ড দ্যাট ইজ দ্য মেন ডিফেক্ট। বিং দ্য ওম্যান, বিং দ্য আইডেন্টিটি অফ ওম্যান ইজ দ্য মেন ডিফেক্ট ফর দ্য রাইটার। আমি একজন মেয়ে বলে এটাই মেন ডিফেক্ট। তাহলে নট পারফেক্ট বিউটি, আরে বাবা পারফেক্ট বিউটি আনবো কোথা থেকে? হোয়াট ইজ দ্য মেন ডিফেক্ট? মেন জায়গাতেই তো সমস্যা। আরে মাই পোয়েম উইল নেভার রিচ দ্য লেভেল অফ লিটারেরি পারফেকশন। আমার কবিতা কোনোদিন ওই লিটারেরি পারফেকশনে যাবে না। কেন জানো? আই অ্যাম আ ওম্যান, বিকজ আই অ্যাম আ ওম্যান। সেই জন্য বললো নট পারফেক্ট বিউটি। আগে লাইনে কি বলেছিল? নট ইয়েট আ সুইট কনসার্ট, কখনো সুন্দর হবে না, ফ্রম ব্রোকেন স্ট্রিংস, এই ছেঁড়া তার থেকে, মানে কি ফিমেলদের থেকে কখনো ভালো লেখা হবে না পুরুষতান্ত্রিক সমাজের কাছে, তাই না? নট পারফেক্ট বিউটি, কোনোদিন পারফেক্ট বিউটি ক্রিয়েট করতে পারবো না। কেন? হোয়াট ইজ দ্য মেন ডিফেক্ট? বিকজ আই অ্যাম আ ওম্যান। দেখো, a woman is supposed by the patriarchal society, a woman is supposed to be living in the room, serve the household works. Okay, these are all the things. তাহলে আমার মেন প্রবলেমটা কোথায় জানো? I am a woman, I am a woman, I am a woman. For that reason, my poetry can never reach into the level of perfection. আমার কবিতা কোনোদিন ওই স্টেট অফ পারফেকশনে পৌঁছাবে না, because I have a problem. বলো, what is the problem? I am a woman. একজন মেয়ে হয়ে জন্মানোটাই প্রবলেম। ওই কারণে বলছে আমার লেখাটা এই পুরুষতান্ত্রিক সমাজের কাছে হয়তো আর কোনোদিন ওই পারফেকশনে হবে না, পারফেকশন জায়গায় পৌঁছাবে না। আমাদের সমাজ কিছুটা পরিবর্তন হয়েছে বলেই আজকে এই কবিতাটা সিলেবাসের অংশগ্রহণ হয়েছে বা আমরা পড়তে পারছি। চলো তার পরের লাইনটি যাবো। কোনো কোয়েশ্চেন কারো? নো স্যার। নেক্সট, নেক্সট, মাই ফুলিশ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ এগুলো ফুলিশ, ব্রোকেন আর ব্লেমিস্ট সবই কিন্তু অ্যাডজেক্টিভ এগুলো। ফুলিশ মানে কি? বোকা। ব্রোকেন মানে কি? ভাঙা। আর ব্লেমিস্ট মানে কি জানো তো? ডিফেক্টেড, মানে ডিফেক্ট রয়েছে যেটা, ঠিক আছে? ব্লেমিস্ট মানে কি বললাম? ডিফেক্ট, DEFECT, ডিফেক্ট। আচ্ছা, মিউজ, দারুণ কথা বলেছে। আমার মিউজ, মিউজ মানে কি বলেছিলাম বলো তো প্রথমেই? দেবী। কবিতার দেবী, কবিতার দেবী। তার মানে মিউজ বলতে কি? কবিতার দেবী বা পোয়েটিক ট্যালেন্ট। পোয়েটিক ট্যালেন্টই তো কবিতার দেবী কি করে? পোয়েটিক ট্যালেন্টই তো দেয়। বলছে আমার ফুলিশ, বোকা, ব্রোকেন, ব্লেমিস্ট। মিউজ হচ্ছে নাউন, নাউনের আগে তিনটে অ্যাডজেক্টিভ বসেছে, একটা দুটো তিনটে, তাই না? তাহলে আমার মিউজটা কেমন? ফুলিশ, বোকা, ব্রোকেন, ভাঙা, আর ব্লেমিস্ট মানে ডিফেক্টেড, মানে ডিফেক্টেড। তাহলে আমার মিউজটাই তো ডিফেক্টেড, তাই না? তাহলে আমার কবিতা কি করে ভালো হবে? দেখো সেটাই বলছে, কিন্তু এগুলো সব স্যাটারিক টোনে বলছে, বুঝতে পারছো তো? টোনটা বুঝতে পারছো তো? এগুলো অ্যাকচুয়ালি স্যাটার করছে কাকে? পুরুষতান্ত্রিক সমাজকে। এগুলো ভেঙে দিয়েছে কে? বোকা বানিয়েছে কে? পুরুষতান্ত্রিক সমাজ। সো মাই ফুলিশ ব্রোকেন ব্লেমিশড মিউজ সো সিংস। আমার এই ইমপারফেক্ট পোয়েটিক ট্যালেন্টই তো এভাবেই লেখে, তাই না? আমার মিউজ তো ইমপারফেক্ট। কেন? আমি একজন মেয়ে বলে, আমি একজন মেয়ে বলে। পরের লাইনটা, and this টু মেন্ড, মেন্ড মানে কি? সারানো, রিপেয়ার। হ্যাঁ রিপেয়ার বাংলা মানে হচ্ছে সারানো। বাংলা মানেগুলো মুখে বলে দিচ্ছি, পারলে লিখে নেবে তোমরা। অ্যান্ড দিস টু মেন্ড বলছে, এবং এটাকে সারাতে গেলে, কোনটাকে? এই যে ফুলিশ, ব্রোকেন, ব্লেমিশড মিউজকে যদি সারাতে হয়, বলছে অ্যালাস। অ্যালাস মানে কি বলতো কেউ? দুঃখ প্রকাশ করা স্যার। অ্যালাস ইজ অ্যান এক্সপ্রেশন অফ স্যাডনেস, সরো, তাই তো? তার মানে অ্যালাস কখন প্রকাশ করি? দুঃখ প্রকাশ করার সময়। কিন্তু পরের লাইনে গিয়ে বলে দিচ্ছে, দেখো এর আগে বললো মাই ফুলিশ। দাঁড়া আমি একটু মুছে দিই, তাহলে তোমাদের
দেখো ওই হয়তো তোমরা যখন কবিতা পড়বে এরকম লিখে লিখে পড়বে, জানো তো এটা কিন্তু সাহিত্য পড়ার একটা আলাদা বিউটি। আমি যখন গ্রাজুয়েশন থেকেই পড়তাম, আমার প্রত্যেকটা বই যদি দেখো, বেশিরভাগ বইগুলোতে এরকম ভাবে যখন যা ফিল করি তখন তা লিখি। এটা হচ্ছে পড়ার একটা প্যাটার্ন সাহিত্য পড়ার, যাই হোক না কেন। অ্যান্ড মাই ফুলিশ বোকা ব্রোকেন ব্লেমিশ মিউজ সো সিংস, কিন্তু বলছে অ্যান্ড দিস টু মেন, এই মিউজকে যদি ঠিক করতে হয়, অ্যালাস, সঙ্গে সঙ্গে বলছে অ্যালাস, দুর্ভাগ্যবশত, নো আর্ট ইজ এবল, এমন কোন শিল্প নেই যে এটাকে ঠিক করতে পারবে। নো আর্ট ইজ এবল মানে কি, এমন কোন শিল্প নেই যে এটাকে ঠিক করতে পারবে। তার মানে কি, প্রকৃতি, মনে রাখবে, এমন কোন শিল্প নেই যে এটাকে ঠিক করতে পারবে। পরের লাইনটা বলে দিই একবারে, মানেটা বলছি। কজ মানে কি, বিকজ, কারণ নেচার, প্রকৃতি, মেড ইট সো ইররিপেয়ারেবল। ইররিপেয়ারেবল, ইররিপেয়ারেবল মানে কি বলতো? সারানো যাবে না। সারানো যাবে না। আচ্ছা, আমি ব্যাখ্যা করার আগে তোমরা করবে যে দিস টু মে ড্যালাস, এই আমি যে আমার মিউজকে ঠিক করব, মানে আমি আমার ব্রোকেন স্ট্রিংসকে ঠিক করব, কিন্তু না, পারবো না, কোনো শিল্প পারবে না, নো আর্ট ইজ এবল। কেন জানো তো? কারণ বিকজ, কজ মানে বিকজ, কারণ নেচার মেড ইট ইররিপেয়ারেবল, প্রকৃতি এটাকে সারানোর উপযুক্ত রাখেনি। বলো তো এটার মানে কি? কারণ মেয়েদের কোনো অধিকার দেওয়া হয়নি সেটাই। হ্যাঁ, কারণ কারণ সে মানে প্রকৃতি তাকে মেয়ে হিসেবে জন্ম দিয়েছে, মানে সে মেয়ে হিসেবে জন্ম দিয়েছে। দেখো অবভিয়াসলি ভেরি গুড। দেখো নেচার মেড ইট সো ইররিপেয়ারেবল। দেখো আর্ট cannot kill the wound that has been inflicted to the women. শিল্প কিন্তু, ইভেন আর্ট, শিল্প, শেক্সপিয়ার কি বলেছিল, ইভেন শিল্প সব পারে, একটা মানুষকে মৃত্যু থেকেও বাঁচাতে পারে, অমর করে দিতে পারে, তাই না? কিন্তু মনে রাখবে, এখানে একজন মহিলা বলছে, একজন মহিলা, একজন ফিমেল রাইটার বলছে, আর্ট ক্যান নট কিল দ্য উন্ড, সেই ক্ষতটাকে হত্যা করতে পারবে না, that has been inflicted to women, because by nature they have been born as women, and as they have been born as women, and as we have been born as women, আমরা যেহেতু মেয়ে হিসেবে জন্মগ্রহণ করছি, we have been পোস্ট ইনটু দ্য পজিশন অফ সেকেন্ডারিটি, আমাদের সেকেন্ডারি পজিশনে দেওয়া হয়েছে। and as we have been pushed into the position of secondarity, how can we expect to outshine the men? আমরা কিভাবে এক্সপেক্ট করব বলো তো, যে ছেলেদেরকে আউটশাইন করব, ছেলেদের থেকেও বেশি চকচকে হব, আউটশাইন করব, তাদেরকেও ছাপিয়ে যাব না। কিন্তু এটার মধ্যে দিয়ে কি স্যাটায়ার রয়েছে। এই লাইনটা একটু লিখে নেবে তো সবাই, এই লাইনের মানেটা, এখান থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, এটা লিখে রাখো তো। আর্ট ক্যান নট কিল, আমি লিখেই দিচ্ছি এখানে, এটাকে বলে অ্যানালিসিস। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যানালিসিস বলে। একটা লাইন যখন করবে, অ্যানালিসিস করতে করতে যাবে, তবেই কিন্তু সাহিত্য পড়া হবে। হ্যাঁ, আর্ট ক্যান নট, লাইনটা একবার দেখি, and this to mean alas no art is able, cause nature made it so irreparable. Art cannot kill the wound that has been inflicted, that has been inflicted to the women, that has been inflicted to the women, because by nature they have been born as women, কারণ নেচার অনুযায়ী তারা কিন্তু as তারা উইমেন, so they are pushed into the position of, কোটেশন দিয়ে লিখবে, দ্য সেকেন্ড সেক্স। এটা কেন কোটেশন দিলাম, এটা একটা বইয়ের নাম, বুঝতে পারলে? এই বইটা কে লিখেছিল? সাইমন দি বিভার। দ্য সেকেন্ড সেক্স বলতে মহিলাদের বোঝানো হয়, ঠিক আছে, মানে তাদের সেকেন্ডারি পজিশনে রাখা হচ্ছে। এই যে কোটেশনটা দিলে সঙ্গে সঙ্গে স্যার বুঝে যাবে তুমি কিন্তু সাইমন দি বিভারের কোটেশনটা তুলেছো, সঙ্গে সঙ্গে তোমাকে মার্কসটা দেবে, বুঝতে পারলে? হাতের লেখাটা একটু বোঝার চেষ্টা করবে, আমি জানি আমার হাতের লেখাটা খুবই খারাপ, কিন্তু তাও চেষ্টা করবে কিছুটা বোঝার। আমি যা ফিল করি স্পিডে সেভাবে লিখতে লিখতে যাই, একটা লাইনকে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করি, আই জাস্ট ফিল দ্য পোয়েম। আচ্ছা, কটা স্ট্যান্জা হলো? 3টে। ক্লিয়ার পুরো?
ক্লিয়ার? হ্যাঁ স্যার, সবকিছু ঠিক আছে, বাট ফোর্থ লাইনে নিউজ বলতে কি বোঝাতে ও চেয়েছেন আপনি বুঝতে মিউজ পারলাম না। হচ্ছে তুমি প্রথম থেকে জয়েন করনি ক্লাসে? হ্যাঁ স্যার, জয়েন করেছি, আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। বাট মিউজ হচ্ছে কবিতার দেবী। মিউজ কি করে, ধরো তুমি পড়তে বসলে গডের নাম নিয়ে পড়তে বসো তো, ঠিক তেমন ভাবে কোনো কবি লিখতে গেলে মিউজকে ডাকে। মিউজ হচ্ছে কবিতার দেবী, যে মিউজ আমাকে হেল্প করবেন। হ্যাঁ, তো এই কারণে তো বলছে আমার মিউজটাই তো ব্রোকেন। মিউজ ব্রোকেন বলতে কি, যেহেতু সে ফিমেল সেই কারণে বলছে। স্যার আমারও এটা নিয়ে কোয়েশ্চেন আছে, যেমন আপনার এপিকে নিউজ আছে, আপনার ক্যালিও না কি বলা ক্যালিওপি, হ্যাঁ ক্যালিওপি। আছে, তো এখানে মিউজ বলতে নিজেকে বোঝাচ্ছে অ্যান্ড্রাড স্ট্রিট, না আপনার অন্য কোনো দেবীকে বোঝাচ্ছে? নাকি কারণ ক্যালিওপিকে বোঝাচ্ছে, তাই তো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মিউজ বলতে এখানে তিনি নিজেকেও বোঝাচ্ছেন এবং ক্যালিওপিকেও বোঝাচ্ছেন। দেখো, মিউজ আসছে ঠিক আছে, কিন্তু আমি একজন ফিমেল বলে আমাকে সেই অধিকারটাও দিচ্ছে না। মিউজ আমার কাছে ব্রোকেন, ফুলিশ এবং ব্লেমিশড। স্যার দুজনকেই হ্যাঁ, বোঝাচ্ছে এখানে? দুজনকে বোঝাচ্ছে। তুমি যে কোনো আচ্ছা একটা দিয়ে আনসার করবে। তুমি বলবে সেই গডেস অফ পোয়েট্রি কে বোঝাচ্ছে, বা তুমি বলতে পারছো সে নিজেকেই বোঝাচ্ছে মিউজ বলতে। আচ্ছা আচ্ছা এটা বেটার হয় বলবে যে এটা গডেস অফ পোয়েট্রিকে বোঝাচ্ছে, কিন্তু যেহেতু সে ওম্যান, তার কাছে সেই মিউজও সুযোগ দিচ্ছে না তাকে। আচ্ছা। কবিতাটা ভালো লাগছে তো সবার? তোমরা এত চুপচাপ রয়েছো ক্লাসে, আমি তো কিছু বুঝতেই পারছি না বাবা, একটু বলো। কোনো রকমের কোনো কনফিউশন নেই তো বাবা? দেখো, চলো তাহলে পরের স্ট্যান্ডায় যাবো। নর ক্যান আই লাইক দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক। সুইট টাং গ্রিক বলতে কাকে বোঝায় একটু বলে দিই এখানে। আবার অ্যালিউশন, হ্যাঁ, এখানে অন্য কাউকে রেফার করছে, এই রিটোরিক্যাল ডিভাইসটাকে বলে অ্যালিউশন। যখন একজনকে কথা বলতে বলতে অন্য কারোর রেফারেন্স টানবে, সেটা কি বলে? অ্যালিউশন বলে। হ্যাঁ, তাহলে সুইট টাং গ্রিক বলতে মনে রাখবে ডেমোস্থিনিসকে বোঝাচ্ছে। কাকে? ডেমোস্থিনিসকে বোঝাচ্ছে। ইনি হচ্ছে একজন কে, গ্রিক অরেটার ছিলেন। গ্রিক অরেটার, অরেটার মানে কি বলতে পারবে কেউ? অরেটার মানে হচ্ছে কি বলতো, যে খুব ভালো কথা বলতে পারে। বক্তৃতা দেয় স্যার। হ্যাঁ, যে খুব ভালো কথা বলতে পারে তাকে অরেটার বলা হয়, ঠিক আছে? ওকে, যে খুব ভালো কথা বলতে পারে বা বক্তব্য দেয়, যে খুব ভালো বক্তব্য দেয় তাকে বলে অরেটার। এবার বলছে এই, আচ্ছা ডেমোস্থেনিস কে বলে দিই একটু। হ্যাঁ, উনি খুব ভালো কথা বলতে পারতেন। উনি পপুলার কেন? খুব ভালো কথা বলতে পারার জন্য। কিন্তু মনে রাখবে ডেমোস্থেনিস তিনি ছোটবেলায় স্ট্যামার ছিলেন। স্ট্যামার মানে কি? তোতলা, মানে ঠিকঠাক ভাবে কথা বলতেও পারতেন না। কিন্তু আস্তে আস্তে পড়াশোনা করে এবং প্র্যাকটিসের মাধ্যমে তিনি একটা টাইমে পপুলারই হলেন। গ্রিক মানে গ্রেট অরেটার, মানে গ্রিক যুগের একজন গ্রেট অরেটার, মহান একজন বক্তা হিসেবে পৃথিবীতে পপুলার হলেন। কিন্তু ছোটবেলায় তিনি ভালো বলতে পারতেন, কিন্তু তোতলা মানে স্ট্যামার ছিলেন। বুঝতে পারছো? তার মানে যেহেতু ডেমোস্থেনিস একজন ছেলে ছিল, সে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে, যেহেতু সে সুযোগও পেয়েছে পড়াশোনা প্র্যাকটিসের মাধ্যমে, আস্তে আস্তে সে নিজের প্রবলেমটা সারিয়ে উঠেছে, তাই না? তাই তো? কিন্তু একজন মেয়ে হলে কি পারবে? কি মনে হয় তোমাদের? পারবে না, কারণ তাকে শিক্ষার সুযোগই তো দেওয়া হবে। কারণ তাকে সেই সুযোগটাই দেওয়া হবে না। তাই তো? কারণ তাকে সেই সুযোগটাই দেওয়া হবে না। চলো তাহলে এবার লাইনটা যাবো। বলছে নর ক্যান আই লাইক দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক। আমি সেই ডেমোস্থেনিসের মতো হতে পারবো না। হু লিভড অ্যাট ফার্স্ট, লিভড মানে কি? তোতলানো, স্ট্যামার্ড। লিভড মানে কি? স্ট্যামার্ড। ওকে, কি বললাম? লিভড মানে কি? স্ট্যামার্ড, মানে তোতলানো। বুঝতে পারলে? লিভড মানে কি? স্ট্যামার্ড, তোতলানো।
ইন ফিউচার টাইমস স্পিক প্লেন মানে কি বলো তোমরা? মানে ভবিষ্যতে ভালো করে এসে কথা বলবে। হ্যাঁ, যে লোকটা জীবনে তোতলা ছিল মানে স্ট্যামার ছিল, ইন ফিউচার ভবিষ্যতে সে খুব প্লেন ভাবে কথা বলতে পারে, তাই তো? হ্যাঁ কি না? সে খুব প্লেন ভাবে কথা বলতে পারে। তার মানে কি, হোয়াট উই সি দ্যাট বাই ট্রেনিং এর মধ্যে দিয়ে কিন্তু একজন ছেলে বলে সে কিন্তু প্রবলেমকে পার করে যেতে পারছে, তাই না? তার মানে দেখো তারপরে বাই আর্ট হি গ্ল্যাডলি ফাউন্ড হোয়াট হি ডিড সিক, মানে শিল্পের মধ্যে দিয়ে সে সেটাকে পেয়েছে যেটাকে সে খুঁজতে চেয়েছিল, তাই তো নাকি? তাই তো নাকি? A full requital of his striving plain. Art can do much, but this maxims most sure. A weak or wounded brain admits no cure. Wonderful line, wonderful line. দেখো, what we see that, যে আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি নর ক্যান আই, আমি পারবো না, লাইক দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক ওই ডেমোস্থেনিসের মতো আমি পারবো না, হু লিভড অ্যাট ফার্স্ট, যে প্রথমে স্ট্যামার ছিল, ইন ফিউচার স্পিক্স প্লেন, পরবর্তীকালে যে খুব ভালোভাবে কথা বলতে পারে। বাই আর্ট হি গ্ল্যাডলি ফাউন্ড হোয়াট হি ডিড সিক, শিল্পের মধ্যে দিয়ে সে যেটা চেয়েছে সেটাই পেয়েছে, মানে কি হার্ড ওয়ার্ক আর এডুকেশনের মাধ্যমে সে নিজেকে ইমপ্রুভ করেছে। এ ফুল রিকুইটাল, রিকুইটাল মানে কি রিওয়ার্ড, পুরস্কার, অফ হিজ স্ট্রাইভিং পেইন, স্ট্রাইভিং পেইন মানে কি জানো তো? স্ট্রাইভিং পেইন মানে হচ্ছে হার্ড ওয়ার্ক। আরে বাবা, হার্ড ওয়ার্কের মধ্যে দিয়ে এ ফুল রিকুইটাল, সে রিওয়ার্ড, সে পুরস্কারটা পেয়েছে। তা পুরস্কারটা কি? সে জীবনে একজন খুব বিখ্যাত অরেটার, বক্তা হতে পেরেছে। তাহলে কি, কিন্তু আমি একজন মেয়ে হিসেবে আমি যদি পরিশ্রম করি, আমি যদি স্ট্রাইভিং পেইন এর মধ্যে দিয়ে যাই, মানে কঠোর পরিশ্রম করি, আমি কি ওই রিকুইটালটা পাবো? হ্যাঁ কিনা বলো তো? না। দেখো, এই ফুল রিকুইটাল বলছে পুরোপুরি পুরস্কার পেয়েছে কে? ডেমোস্থেনিস। কিভাবে? অফ হিজ স্ট্রাইভিং পেইন, তার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সে কিন্তু তার পুরোপুরি পুরস্কারটা পেয়েছে। পুরস্কারটা কি? সে ভবিষ্যতে একজন গ্রেট অরেটার হয়েছে, বিখ্যাত একজন বক্তা হয়েছে। কিন্তু আমি একজন যদি মেয়ে, আমি কি সেটা পারবো? পারবো না। পরের লাইনটাই দেখো, আর্ট ক্যান ডু মাচ। আমার মনে হচ্ছে এই লাইনটা কারো বুঝতে অসুবিধা হলো, বলো তো একবার। 4 নম্বর লাইনটা কি বুঝতে অসুবিধা হলো একটু বলো তো? হ্যাঁ, আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, আমি বেরিয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। দেখো, আর কেউ আছে? By বাই আর্ট হি গ্ল্যাডলি ফাউন্ড হোয়াট হি ডিড সিক, আরে শিল্পের মধ্যে দিয়ে তো ডেমোস্ট্রেট যা চেয়েছে তাই পেয়েছে। কঠোর কিভাবে? কঠোর পরিশ্রম করে সে একটা টাইমে স্ট্যামার ছিল, তোতলা ছিল, কিন্তু ভবিষ্যতে সে বিখ্যাত একজন বক্তা হয়েছে, তাই না? সেজন্য বলছে বাই আর্ট, শিল্পের মধ্যে দিয়ে হি গ্ল্যাডলি ফাউন্ড, সে সবকিছু পেয়েছে, হোয়াট হি ডিড সিক, সে যা যা খুঁজেছিল সে সবকিছু পেয়েছে। এ ফুল রিকুইটাল, রিকুইটাল মানে কি পুরোপুরি পুরস্কারটা পেয়েছে, অফ হিজ স্ট্রাইভিং পেইন, তার যন্ত্রণার যে পুরোপুরি পুরস্কার সে কিন্তু সেটা পেয়েছে। আর্ট ক্যান ডু মাচ, শিল্প অনেক কিছু করতে পারে। আর্ট ক্যান ডু মাচ, শিল্প অনেক কিছু করতে পারে, বলো তো এটা? আর্ট ক্যান ডু মাচ, বাট দিস ম্যাক্সিম, ম্যাক্সিম মানে কি বলো তো? প্রবাদ বাক্য। ম্যাক্সিম মানে কি জানো? প্রবাদ বাক্য। ওয়েল, এ ওয়েল নোন ট্রুথ, বলছে কি আর্ট ক্যান ডু মাচ বাট দিস ম্যাক্সিম মোস্ট শিওর, বলছে হ্যাঁ শিল্প অনেক কিছু করতে পারে, কিন্তু এই প্রবাদ বাক্যটা মোস্ট শিওর মানে কিছু ক্ষেত্রেই সত্যি, কিছু ক্ষেত্রেই সত্যি, সব ক্ষেত্রে নয়। কোন ক্ষেত্রে নয় কেউ বলতে পারবে? স্যার মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে, ভেরি গুড। শিল্প মেয়েদের ক্ষেত্রে। এই যে আর্ট ক্যান ডু মাচ, এই প্রবাদ বাক্যটা শুধু ছেলেদের জন্য যায়, মেয়েদের জন্য নয়। সেজন্য বললো দিস ম্যাক্সিম মোস্ট শিওর। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপর লাইনটা যাবো, এ উইক অর উন্ডেড ব্রেন, উইক মানে দুর্বল, উন্ডেড মানে ক্ষত, ব্রেন বুঝতে পারছো? এটা কার কথা বলছে বলো তো? নিজের কথা বলছে, কিন্তু উইক কেন, দুর্বল কেন? তাকে সেই সুযোগটা দেওয়া হয় না, মহিলা বলে। উন্ডেড কেন? তাকে কে উন্ডেড, কে ক্ষত বিক্ষত করেছে পুরুষতান্ত্রিক সমাজ? তাহলে উইক অ্যান্ড উন্ডেড ব্রেন অ্যাডমিটস নো কিওর, একজন উইক বা উন্ডেড ব্রেন মানে ফিমেলদের কোনো কিওর, কিওর মানে কি বলো? কিওর মানে অসুস্থ, সেরে যাওয়া, অসুস্থ থেকে সুস্থ হওয়া, সেরে যাওয়া। একজন উন্ডেড ব্রেন বা ফিমেলের ক্ষেত্রে নো কিওর,
কোনোদিন সেরে ওঠা সম্ভব নয়, এটা মনে রাখতে হবে। এটা সেরে ওঠা কোনোদিন সম্ভব নয়, সেটা কিন্তু বুঝতে হবে। সো হোয়াট উই সি দ্যাট at মানে from the very beginning of the civilization we have seen that how women have been tortured, তার মানে it is the Greeks who first মানে মনে রাখবি মানে what do you see that the Greeks could express their mastery through literature, but how can I expect me to do that because I have a wounded brain, and from my wounded state how can I charm out that perfect literature, যেহেতু মানে এবং উনি দোষটা কাকে দিচ্ছেন, কোথাও আইরনিক্যালি স্যাটারিক্যালি উনি বলতে যাচ্ছেন দ্য প্যাট্রিয়ার্কাল সোসাইটি ইউ আর রেসপন্সিবল ফর মাই হ্যান্ডিক্যাপ স্টেট, আমার স্টেটটা কিন্তু এই হ্যান্ডিক্যাপ স্টেট, এই স্টেটটার জন্য দায়ী কে, ওই পুরুষতান্ত্রিক সমাজ, বিকজ ইউ হ্যাভ নেভার অ্যালাউড মি টু ব্লুম দ্য ওয়ে আই ওয়ান্টেড, আমি যেভাবে ব্লুম ওই ফুল যেমন ফুটতে চাই আমি যেভাবে ফুটতে চেয়েছি তুমি কোনোদিন সেভাবে ফুটতে দাওনি আমাকে, ইউ আর রেসপন্সিবল ফর কিপিং মি কেজ, ইউ হ্যাভ নট অ্যালাউড মি, ইউ হ্যাভ অনলি মেড মি ইনটু দ্য কেজ, you have not only kept me into cage, rather you have also kept my ideas imagination caged, আমাকে ওই কেজ খাঁচায় বন্দি করে রেখেছো। তার মানে কি উইমেন্স স্টেট আর লাইক দ্য বার্ডস ইন আ কেজ, খাঁচায় থাকা পাখিদের মতো। বুঝতে পারছো? বলো ক্লিয়ার হলো কিনা? কত অ্যানালিসিস দেখতে পাচ্ছ? ক্লিয়ার হলো কিনা বলো, তাহলে এক্ষুনি নেক্সট স্ট্যান্ডে যাব। স্যার প্রথম লাইনটা কি বললেন? একদম প্রথম লাইন। নর ক্যান আই লাইক, নর ক্যান আই, আমি পারবো না, লাইক কার মতো, লাইক তার মতো, দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক, ওই সুইট টাং গ্রিকদের মতো, মানে ডেমোস্থেনেসের মতো আমি পারবো না, যে খুব সুইট টাং মানে কি, যে খুব সুন্দর কথা বলে, তার মতো আমি পারবো না। কেন? সে নিজের সমস্যাটা সারিয়ে উঠেছিল, কিন্তু আমি কি আমার সমস্যা সারাতে পারবো না? ওকে স্যার, ওকে স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে, আর কেউ রয়েছে বলো কোনো সমস্যা থাকলে, নাহলে আমি পরের স্ট্যান্ডে যাবো এবার। চলো তাহলে নেক্সট স্ট্যান্ডে যাই। let me drink water kindly. দেখো, I am obnoxious to each carping tongue, obnoxious বলছে না, obnoxious মানে, obnoxious মানে কি জানো তো, criticized মানে মানে obnoxious মানে এখানে আমি জানো মানে criticized হচ্ছে, harsh criticism, I am obnoxious মানে I am criticized, obnoxious মানে criticized to each carping tongue, carping tongue মানে জানো তো, carping মানে হচ্ছে ক্রিটিক্যাল, আর টাং মানে হচ্ছে জিভ, মানে কি প্রত্যেকটা ক্রিটিক্যাল মানুষ মানে মানুষজন আমাকে ক্রিটিসাইজ করছে, মানে দ্য পোয়েট সেইজ দ্যাট মেনি পিপল ক্রিটিসাইজ হার বিকজ শি ইজ আ ওম্যান রাইটিং পোয়েট্রি। বুঝতে পারলে যে আই এম অবনক্সিয়াস টু ইচ কার্পিং টাং, মানে আই এম আ ভিকটিম, আই এম আ ভিকটিম, আমি যেন ওই শিকার হয়ে গেছি জানো, বা আমাকে ওই আই এম অবনক্সিয়াস, আমাকে সমালোচনা করা হচ্ছে, আই এম অবনক্সিয়াস বা বিষয়বস্তু হয়ে গেছে, আমি সমালোচনার বিষয়বস্তু লিখতে পারো, অবনক্সিয়াস মানে লেখো সমালোচনার বিষয়বস্তু লিখতে পারো, বা আই এম অবনক্সিয়াস মানে ক্রিটিসাইজড, আমি ক্রিটিসাইজ হচ্ছে কাদের দ্বারা জানো তো, টু ইচ কার্পিং টাং, ওই ক্রিটিসাইজ পিপলদের দ্বারা, ক্রিটিক পিপলদের দ্বারা, মানুষজনদের দ্বারা, হু সেইজ যারা বলছে, মাই হ্যান্ড আমার হাতে, এ নিডল বেটার ফিটস, বলে এই লাইনটার ব্যাখ্যা তোমরা এবার। মানে মেয়েদের হাতে সুতোই মানায়, মেয়েদের হাতে সুচ সুতোই মানে, তারা আমার জন্য কি বলছে জানো, আমি যখন কবিতা লিখছি আমার জন্য বলছে আমার জন্য সুচ সুতোই কিন্তু মানায়। মনে আছে সে পিউরিটান সোসাইটিতে এরকমই করা হতো, দিস ইজ দ্য পিউরিটান এক্সপেকটেশন অফ উইমেন্স ডোমেস্টিক রোল, রিমেম্বার। তাহলে কি এই পুরুষতান্ত্রিক সমাজ, হু বলতে কি প্যাট্রিয়ার্কাল সোসাইটি, এই পুরুষতান্ত্রিক সমাজ বলছে আমার হাতে ওই সুচ সুতোই কিন্তু মানায়। আ পোয়েটস পেন অল ইসকন, আই শুড দাস রং ফর সাচ। আচ্ছা বেশ, আমি বলে রাখি আমাদের আরেকটা ক্লাস আমি তোমাদের আগামীকালকেই নেব, এবং কালকে আমরা এই কবিতাটা শেষ করব। ওকে, আগামীকাল আমি এই কবিতাটা শেষ করব। ওকে।